আজ আমি বানাবো বিলম্ব ফলের আচার। প্রথমেই গাছ থেকে বিলম্বগুলোকে পেরে নিচ্ছি। আমাদের বাড়ির এই ছোট্ট বিলম্ব গাছটায় প্রতি বছরের মতো এবারও অনেক ফলন হয়েছিল। প্রতিবেশী সবাইকেই দেওয়া হয়েছে, সবাই কিন্তু রোজই দু একটা করে পেরে নিয়ে যায় এবং ডাল খায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই বিলম্ব ফল দিয়ে টক ডাল রান্না করলে কিন্তু দারুণ লাগে। ফলটা এমনিতে প্রচণ্ড টক হলেও ডালের মধ্যে পুরো শশার মতো খেতে লাগে। একটা ফল নিয়ে অনেক কিছুই বলে ফেললাম। অনেকে আমাকে কমেন্ট করেছে, আগে দেখলাম এইটা নাকি কামরাঙ্গা ফল। আচ্ছা, তোমরাই বলো তো কোন দিক থেকে তোমাদের এটাকে কামরাঙ্গা মনে হচ্ছে? কামরাঙ্গা কতটা আলাদা রকম দেখতে হয়, কিন্তু এটা খেতে অনেকটা কামরাঙ্গার মতনই বলতে পারো। বাই দ্য ওয়ে, বাংলাদেশে এই ফলটা কি নামে পরিচিত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার ভালো করে ধুয়ে নিই এবং 4 ফালি করে এটাকে কেটে নেব। ভেবেছিলাম এই বিলম্ব মাখা করব, কিন্তু ফলটা এতটা পরিমাণের টক যে এই ফলটা মাখা খাওয়ার মতো সাহস সত্যি আমাদের কারণ নেই। কিন্তু আজব ভাবে এটা রান্না করার পর টক ভাবটা একদমই চলে যায়। দেখো 4 ফালি করে কিন্তু আমি বিলম্বটাকে কেটে নিলাম, আর যেগুলো দানাগুলো খুব পেকে গেছে সেই দানাগুলোকে ফেলে দিয়েছি। চলো এবার আচার তৈরির কাজে লেগে পড়ি। প্রথমেই শুকনো খোলায় শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর জিরেটাকে আমি ভালো করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে। লবণ দিয়ে ভাজলে এই মশলাটা পুড়ে যাবে না, এর জন্য অল্প একটু লবণ আগে থেকেই তোমরা দিয়ে নেবে। এবার দেখো ভাজা হয়ে গেলে আমি এটাকে বেটে নেব। তারপরে কড়াইতে পরিমাণ মতো গুড় দিয়ে দেব, আর গুড়টা আগেই পাক দেব। তার জন্য অল্প একটু পরিমাণে জল দেব যাতে গুড়টা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। অঞ্জনা রয় বলে একটা বোন বলেছে, দিদি আমি সব সময় তোমার ভিডিওতে কমেন্ট করি কিন্তু তুমি কোনোদিনও আমার নামটা নেও না। হ্যালো অঞ্জনা, আশা করি তুমি খুব ভালো আছো, আর থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক কটা ভিডিওতে আমাকে কমেন্ট করার জন্য। গুড়টা দেখো এখানে ভালো করে পাক হয়ে গেছে। এবার আমি বিলম্বগুলোকে দিয়ে দিলাম, আর কিন্তু এক ফোঁটাও জল দেবে না, আর লবণটা একদমই এখন দেবে না। তোমাদের আরেকটা প্রসেস বলে দিই, গুড় পাক দেওয়ার আগেই কিন্তু তোমরা নর্মালি বিলম্বটাকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারো, সেখানেও তোমাদের কোনো জল দিতে হবে না। আর বিলম্বটা সেদ্ধ হয়ে গেলে বিলম্ব সেদ্ধ জলটাকে তোমরা ফেলে দেবে, তারপরে গুড় পাক দিয়ে তার মধ্যেই সেদ্ধ বিলম্বটাকে দিয়ে দেবে। আমি দেখো প্রথমে গুড়টাকে পাক দিয়েছি, তারপরে বিলম্বগুলোকে দিয়েছি এবং বিলম্ব থেকে অনেক পরিমাণে জল উঠেছে, যেই জলটাকে আমাকে এই কড়াইতেই শোকাতে হয়েছে। বিলম্বটাকে দেওয়ার প্রায় অনেকক্ষণ পর যখন বিলম্বটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং জলটা পুরো ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিয়েছি লবণ। তারপরে অনেকটা পরিমাণ জল উঠছিল বলে আমি কিন্তু কিছুটা জল একটু নিজে থেকেই কমিয়ে নিয়েছি, নয়তো গ্যাসের যা দাম অনেক কিন্তু গ্যাস পুড়তো। তারপরে দেখো আমি এখানে জলটা অল্প একটু কমিয়ে নেওয়ার পর খেজুর, কাজু বাদাম, কিশমিশ আর আমসত্ত্ব কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করেছি সেই ভেজে রাখা মশলাটা, যেটাকে আমি বেটে নিয়েছি। এখানে কিন্তু তোমরা একটু মিষ্টিটা আর লবণটা চেক করে নেবে যে ঠিকঠাক আছে কিনা। আমি চেক করে দেখলাম লবণ, মিষ্টি, ঝাল তিনটে জিনিসই একটু কম রয়েছে, তার জন্য আমি এখানে লবণও দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর যেই পরিমাণ গুড়টা এনেছিলাম পুরো গুড়টাই দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। রূপসা বলে একটা বোন কমেন্ট করেছে, হাই দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি। রূপসা তুমি কেমন আছো? আমি হাওড়া থেকে দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রূপসা। এইদিকে দেখো আচারের কালারটা কত সুন্দর চলে এসছে। যে পরিমাণ আমি মশলা করেছিলাম পুরো মশলাটাই কিন্তু আমার এই আচারটার মধ্যে লেগে গেছে, আর এটা খেলে কেউ বুঝতে পারবে না ওরকম টক ফল দিয়ে এত সুন্দর টক ঝাল মিষ্টি এই আচারটা বানানো হয়েছে। অঙ্কিতা দাস বলে একটা বোন বলেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখি, কমেন্টও করি, কিন্তু তুমি আমার নামটা নাও না। হ্যালো অঙ্কিতা। দেখো আমি গরম গরম এরকম নামিয়ে নিয়েছি, যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরো জেলির মতো হয়ে যাবে। এবার তো খেয়ে দেখার পালা। অবশ্য আচার বানাতে আমি অনেকবারই টেস্ট করে নিয়েছি, আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তাহলে আর কি, এখনই বিলম্ব ফল জোগাড় করো আর আচারটা বাড়িতে বানাও। এটা কিন্তু অন্যান্য আচারের থেকে অনেকটাই আলাদা খেতে, আর অনেকটাই টেস্টি। আজকের মতো এই পর্যন্তই, চলো আজকের মতো টাটা।